প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম মীমাংসা। শুরু করছি তৃতীয় অংশ। ডেস্কের এদিকে আরামদায়ক কয়েকটা চেয়ার, পেছনে হেলিয়ে দেয়া যায় এরকম একটা সোফা একপাশে। ছুটন্ত ঘোড়ার ছবি ঝোলানো রয়েছে সারা ঘরের দেয়ালে। সব কিছুই দামি এবং ঝকঝকে। ভেতরে ঢুকে সোফার দিকে এগোলো জন হেভেন। সিঁড়ি ভেঙে ওঠার সময় কিছুটা যন্ত্রণা বোধ করেছে। সাবধানে ধীরে ধীরে শ্বাস নিচ্ছে এখন। মনে আশঙ্কা, সত্যি হয়তো বুকের হাড়ে চির ধরেছে। অসম্ভব কিছু নয়। দানবীয় শক্তিতে ওকে যেভাবে চেপে ধরেছিল মেরিয়ন, কয়েকটা হাড় ভেঙে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সোফায় বসে চেপে রাখা নিঃশ্বাস ছাড়ল। নিজের উপর সোল পেন্সের অনুসন্ধানী দৃষ্টি টের পাচ্ছে। চোখের নিচে গালের হাড়ের কাছে কালশিটে দাগ পড়ে গেছে ওর। বাম কানটা লাল ফুলে গেছে এবং আঙুলের গাঁটে ব্যান্ডেজ। লম্বা পা মেলে দিল হেবেন। সোফার হাতলের উপর হ্যাট রেখে সরাসরি তাকালো পেন্সের দিকে। গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে, মুখে হাসি নেই, কিন্তু চোখের গভীরে কিছুটা কৌতুক আছে। তুমিও কম মার খাওনি দেখছি। মৃদুস্বরে নীরবতা ভাঙল পেন্স। কিছুটা। ডেস্কের সামনে সুইভেল চেয়ারের দিকে এগিয়ে গেল সে। বসে জানালার দিক থেকে ফিরল হেভেনের দিকে। বুকের উপর বাম হাত আড়াআড়িভাবে রেখে তার উপর ডান কনুইয়ের ভর দিল। ফলে মাথা নিচু করতে ডান হাতের অনামিকা দিয়ে চিবুকের গভীর খাজের স্পর্শ পেল। দৃষ্টি লেগে থাকলো হেভেনের উপর। কিছুটা বিস্মিত আর সাবধানী চাহনি। ক্রমশ সেখানে কৌতূহল এবং আগ্রহ ফুটে উঠতে পাণ্ডুর দাগে ভরা মুখটা সতেজ দেখালো। লোকটি অসুস্থ, ভাবল হেভেন। গতরাতে আমার ছেলেদের সাথে সত্যিই বোধ হয় ওরকম লুকোচুরি খেলতে চাওনি তুমি। ওই মুহূর্তে আমার অনুভূতি যেরকম ছিল তাতে উল্টোটাই বলতে হচ্ছে। গভীর হাসি দেখা গেল পিঞ্চের মুখে। মেঘ তো ঠিকমতো কথাও বলতে পারছে না। কি নিয়ে ফাইট করলে তোমরা? অবস্থান বদলে হাঁটুর কাছে আড়াআড়িভাবে পাজোড়া রাখলো হেভেন। দৃষ্টি নামিয়ে বুটের দিকে তাকালো মুহূর্তের জন্যে। তারপর ফিরল সেলুন মালিকের দিকে। মনে করতে পারছি না, তবে আমি নিজেই বাঁধিয়েছিলাম, এটুকু পরিষ্কার মনে আছে। ক্ষীণ বিস্ময় দেখা দিল পিঞ্চের চোখে। বিড়বিড় করে বলল, কি জানো? তাহলে ঠিকই বলেছে মিক। ওর সাথে মারামারি করার ইচ্ছে হলো কেন তোমার? ভেবেছি লড়াইটা হয়তো কাজে আসবে আমার। কারণটা কি? কিছুটা অধৈর্য দেখালো তাকে। কোমর ভেঙে যাওয়া কোনো লোক সাহায্য করতে পারে না কাউকে, নিজেকেও না। তুমি জানো মিকের সাথে লাগতে গেলে ওরকম কিছু হওয়ার সম্ভাবনা ছিল। উপহাস ঝরে পড়ল কণ্ঠে। ঝুঁকি না নিয়ে উপায় ছিল না, মৃদু হাসল হেভেন। সেই মন্টানা থেকে এখানে এসেছি আমি। লারামিতে স্টেজে ওঠার আগে ঠিকমতো খাওয়া হয়নি কয়েকদিন, যেহেতু একটা কাজ দরকার, এবং আমার ধারণা তা জোটানোর সহজ এবং দ্রুততম পথ হচ্ছে এখানকার কোনো বুলি বয়কে পেটানো। ফ্লোরম্যান ছেলেগুলোর চেয়ে মিককেই পছন্দ হলো আমার। এখানে অপ্রতিদ্বন্দ্বী সে। ওকে পেটাতে পারলেই তো সবার দৃষ্টি পড়বে আমার উপর। ফের গভীর হাসি দেখা গেল সোল পেঞ্চের মুখে। চাপা বিস্ময় রয়ে গেছে এখনো। কৌশলী লোক, হ্যাঁ? মেঘ হয়তো খুন করবে তোমাকে, কিন্তু ও কখনোই কৌশলী নয়, তাই না? অর্থপূর্ণ হাসি দেখা গেল হেভেনের মুখে। চেয়ারের ব্যাকরেস্টে মাথা এলিয়ে দিল পিঞ্চ, মুখে শব্দহীন হাসি। তাহলে তোমার ধারণা এভাবেই কাজ খুঁজে পাবে? এখানে এসেছি আমি, তুমিই আসতে বলেছ। নিশ্চয়ই কোনো ফাইটের ব্যাপারে আলাপ করতে নয়। কি করতে পারো তুমি? মানুষকে সামলাতে পারি। নিশ্চয় আর্মিতে ছিলে। অনুমান করলেও আত্মবিশ্বাসী দেখালো তাকে। জঘন্য আর্মি, সংশোধন করলো হেভেন। নট করার সময় তিক্ত শোনালো কণ্ঠস্বর।
প্রথম বুলরান থেকে গেটিসবার্গ পর্যন্ত শুকনো হাসি দেখা গেল মুখে। মাঝে মাঝে অফিসার হয়ে, কোনো কোনো সময়ে সাধারণ একজন সৈনিক হয়ে। এখানে এসেছো কেন? উত্তর দেওয়ার আগে সরাসরি তার চোখের দিকে তাকালো হেবেন। ডান হাত বাড়িয়ে ধরল সামনে। অনামিকা আর বুড়ো আঙুলের ভঙ্গি করে দেখালো, টাকার জন্যে। একটা মাইনিং টাউনের মূল আকর্ষণ কোথায় জানার কথা তোমার, প্রিন্স। কেউ সোনা তোলে, কেউ ব্যবসা করে, কেউ বা সেফ জোর করেই কামিয়ে নেয়, কিন্তু সবার আগ্রহ এক জায়গায়, টাকা। আমার অভিজ্ঞতা বলে যে কোনো শহরের চেয়ে একটা বুম টাউন টাকা কামানোর উপযুক্ত জায়গা। এখানেও সোনা এখানে সোনাও উঠছে প্রচুর। সেজন্যে কি করতে পারবে? প্রশ্নটা নিজের মনে নেড়েচেড়ে দেখলো হেবেন। বুঝতে পারছে না ঠিক কী জবাব দেবে। অনেক কিছু বলার সুযোগ আছে, কিন্তু নিরাপদ একটা উত্তর বেছে নিল ও। এমন কিছু যার জন্যে লোকজন ফাঁসিতে ঝোলাবে না আমাকে। দেখলো উত্তরটাকে প্রায় ভ্রুক্ষেপই করল না প্রিন্স। উদাসীনভাবে নট করল। শরীর এলিয়ে দিয়ে আরাম করে বসলো সোল প্রিন্স। মুখ দেখে বোঝার উপায় নেই কি ভাবছে। এরই মধ্যে তোমার উপর $1500 খাটিয়েছি আমি। হাড়ের উপর দিয়ে গেছে। একসময় মুখ খুলল সে। বিরক্তি আর ব্যঙ্গ প্রকাশ পেল বলার সুরে। তোমাকে ব্যবহার করে ক্ষতিটা পুষিয়ে নেয়ার সুযোগ বোধহয় আছে এখনো। আমিও তাই ভেবেছি। যৌথ কারবারে একটা স্টাম্প মিল আছে আমার, কিন্তু অংশীদার লোকটি পছন্দ করে না আমাকে, এবং কারবারে তার শেয়ারই বেশি। সুতরাং ওখানে পাঠানো যাবে না তোমাকে। সেলুনে যে কাজ, খেলা চালানো কিংবা ঝামেলা হলে সামাল দেয়া, সেজন্যে ফ্লোরম্যানরাই যথেষ্ট। উইন্ড রিভার রেঞ্জে একটা মিল আছে আমার। এখান থেকে মাইল 7 উত্তরে পাহাড়ের কাছে পয়েন্ট অফ রক্স পর্যন্ত একটা স্টেজ লাইন চালাই আমি। আর কেউই ওটা চালাতে আগ্রহ পায় না ইদানিং। ফোর্ট ব্রাউন আর সুশন রিজার্ভেশনে আমার হয়ে ফ্রেটিং করছে কিছু লোক। এখানকার দুটো স্টোরে কিছু টাকা খাটিয়েছি। এছাড়াও কয়েকটা ক্লেম আছে। তুষার গলা শুরু হলে মাইনিং আরম্ভ হবে পুরোদমে। এসব জায়গায় লোক দরকার হবে তখন। তুমি নিশ্চয় মাইনিং বা প্রসপেক্টিং করতে চাও না? না, তাহলে নিজেই পছন্দ করে নাও। স্টেজ লাইন, ওখানেই কাজ করব। ক্ষণিকের জন্য ভাবল সে, কাজটা সহজ হবে না। ওয়েলস ফার্গোর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে তোমাকে। যদিও একই সমস্যায় ওরাও আছে। লুটগুলো ঠেকাতে পারছি না আমরা কেউই। ব্যাপারটা কি? এখানে তো মন্দ লোকের অভাব নেই। এদের যে কেউ কাজটা করতে পারে। একবারের জন্যেও গন্তব্যে পৌঁছতে পারেনি বুলিয়ন শিপমেন্ট। যখনই চেষ্টা করেছি লুট হয়েছে। শর্টগান গার্ড রেখেছিলাম। প্রতিবারই ড্রাইভার সহ গার্ডকে খুন করেছে ওরা। কিন্তু গার্ড না থাকলে কারো গায়ে টোকা পর্যন্ত দেয় না। কেবল বুলিয়নগুলো উধাও হয়ে যায়। বুলিয়ন শিপমেন্টের খবর ওরা পায় কিভাবে? শিপমেন্ট করতে গেলে অন্তত 50 জন লোক জানতে পারে। খবরটা চেপে রাখা সম্ভব নয়। গার্ড নিযুক্ত করেও কাজ হয়নি। কে কারা আছে এসবের পেছনে? তুমি নিজেই খুঁজে বের করবে যদি কাজ করো। সরাসরি ওর চোখে চোখ রাখল সে। বিদ্রুপাত্মক উদ্দেশ্যপূর্ণ চাহনি। কাজটা খুব কঠিন কি? এখান থেকে একটা দল বেরিয়ে গিয়ে ওয়াগন লুট করে ফিরে এলো শহরে। মুখের রুমাল সরিয়ে ফেলল। ব্যাস, অন্যদের সাথে ওদের কোনো পার্থক্য থাকবে কি? তাহলে তুমি চাচ্ছ বুলিয়ন শিপমেন্ট করি আমি? তোমার মর্জি। খুশি হব যদি ড্রাইভাররা ভদ্রগোছের হয়, শিডিউল ঠিক রাখে এবং ঘোড়াগুলোকে যাতে সবসময় ভালো অবস্থায় রাখে, আর রবার্ট টিন্ডেলকে যাতে প্রতিদ্বন্দ্বিতায় পেছনে ফেলতে পারে। টিন্ডেল? ওয়েলস ফার্গোর এজেন্ট, তোমার প্রতিদ্বন্দ্বী। বুলিয়ন শিপমেন্টের সময় যেতে পারবো আমি যদি আত্মহত্যা করতে চাও। শিপমেন্টের ব্যাপারে তোমার উৎসাহের কারণ? কোম্পানির সেফে থাকার সময় সোনা কারো মনোযোগ কাড়ে না। মৃদু হেসে বলল হেবেন।
ঠিকমতো যদি কয়েকটা শিপমেন্ট করা যায় তাহলে এই ক্যাম্পের সব মাইন আর মিল ওয়েলস ফার্গোর বদলে আমাদের সাথেই ব্যবসা করবে। যদি, শুকনো কণ্ঠে বলল প্রিন্স। হেভেনের কথায় খুব একটা প্রভাবিত হয়েছে বলে মনে হলো না। আজ রাতে একটা শিপমেন্টের ব্যবস্থা করতে পারবে? 1 মিনিট, প্রতিবাদ করল প্রিন্স হাসছে। এত তাড়া কিসের? আশপাশে ঘোরাঘুরি করে জায়গাটা চিনে নাও, কাজে লাগবে এমন কোনো তথ্য পেয়েও যেতে পারো। মাইন বা মিলে রাতের শিফটের কোনো প্রচলন নেই বোধ হয়, বলে চলল হেভেন। থাক বা না থাক, সুপারিনটেন্ডেন্টকে বলো সারা রাত ধরে যেন শ্রমিকদের কাজ করায় সে। সন্ধ্যার পর একটা ফেইড ওয়াগনে বুলিয়ন তুলে নেব, ইয়ার্ডে এসে স্টেজে তুলে যাত্রা করব এরপর। তার মানে আমি কিংবা গার্ড ছাড়া আরও 2-3 জন লোক বুলিয়ন শিপমেন্ট সম্পর্কে জানতে পারবে। সুপার মুখ খুলবে না, কারণ এসব তার নিজের শোনা। ওর লোকেরাও কিছু জানবে না বা মুখ খুলবে না, কারণ সকাল পর্যন্ত তাদের উপর চোখ রাখতে পারবে সে। তুমি নিজেও মুখ খুলছ না, কারণ তাহলে তোমার ব্যবসারই ক্ষতি হবে। বাকি থাকলাম আমি। যদি এরপরও বুলিয়নগুলো লুট হয়, আমার কারণেই ঘটবে। একেবারে সহজ মনে হচ্ছে, অন্তত তুমি যেভাবে বলছো। তুমি তো জুয়ারি, এভাবে জুয়া খেলতে চাও? জানালা পথে বাইরের দিকে তাকিয়ে থাকলো সোল প্রিন্স অনেকক্ষণ, তারপর ফিরল ওর দিকে। নিতান্ত অনিচ্ছার সাথে রাজি হচ্ছে যেন, এমনভাবে কাঁধ ফিরল ওর দিকে, কাঁধ উচালো। ঠিক আছে, বুলিয়ন শিপমেন্টের খবর 6 বা 8 জন লোকের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবে না তুমি, জানি আমি, কিন্তু চেষ্টা করে দেখতে পারো। ঘুরে টেবিলের ওপাশে গেল সে। ড্রয়ার থেকে কাগজ কলম বের করে লিখতে শুরু করলো। উঠে দাঁড়ালো হেভেন। দেয়ালে ঝোলানো ঘোড়ার ছবির উপর চোখ। কিছুটা হলেও সন্তুষ্টি বোধ করছে। গত রাত থেকে ভাগ্য ওর পক্ষে আছে বলতে হবে। খেলাটা চালিয়ে যেতে হবে ওকে এখন। যারা স্টেজ লুট করছে ধরে নেওয়া যায় তাদের কাছেই আছে ইউনিফর্মগুলো। স্টেজটা যদি ফের লুট হয়, লুটেরাদের কাউকে ধরতে পারলে ওর কাজ সহজ হয়ে যাবে। লোকটাকে জেরা করতে পারলে হয়তো মূল্যবান কিছু তথ্য পাওয়া যেতে পারে। চেয়ার ঘুরিয়ে ওর দিকে ফিরল প্রিন্স, হাতে 2 পোস্ত কাগজ। আরেকজন লোক থাকবে তোমার সাথে, বিশ্বাস করো, এমন কাউকে পাঠালে আপত্তি নেই আমার। স্টেজ ড্রাইভার জিম গোডার্ড। কাগজ দুটো এগিয়ে দিল সে। বারে গিয়ে চার্লিকে দিও এটা, তোমাকে টাকা দেবে ও। অন্যটা দেবে হাব টাইলরকে, স্টেজ অফিসের বুক কিপার। বিগ হারমিটের কাছে আমাদের ইয়ার্ড। কাগজগুলো পকেটে ঢোকালো হেভেন। দেখলো এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে প্রিন্স। তুমি একজন একগুঁয়ে লোক হেভেন। কেউ কি কথাটা বলেনি তোমাকে? বলেছে মেক ম্যারিয়ন। এবার হাসলো সোল সোল প্রিন্স, স্বতঃস্ফূর্ত কৌতুকপূর্ণ হাসি। মাথা ঝাঁকিয়ে বেরিয়ে এলো হেভেন। সিঁড়ি ভেঙে নামার সময় আগের মতো যন্ত্রণা হলো না। দরজা খুলে সেলুনে ঢোকার আগে কিছুক্ষণ থেমে ব্যথাটাকে চলে যেতে দিল। গুটি কয়েক খদ্দের রয়েছে বিশাল সেলুনটায়। সাদা চুলে বারটেন্ডারের সাথে ফিল স্টিলম্যানকে গল্প করতে দেখল। স্টিলম্যানের পাশে গিয়ে দাঁড়াতে কথা থামিয়ে ওর দিকে ফিরল সে। কৌতূহলী দৃষ্টিতে মাপল ওকে, কিন্তু পাত্তা দিল না হেভেন। নির্বিকার মুখে চার্লির দিকে কাগজ এগিয়ে দিল। বারটেন্ডার যখন কাগজ পড়তে ব্যস্ত, এফাকে স্টিলম্যানের দিকে তাকালো হেভেন। অ্যাডজুটেন্টের চোখে চাপা কৌতুক। জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। ক্যাশ ড্রয়ারের কাছে গেল চার্লি। এক মুঠো সোনালি ঈগল নিয়ে ফিরে এলো। বাড়ির উপর ফেলে গুনে ঠেলে এগিয়ে দিল হেভেনের দিকে। ভাল্লুকের চর্বি দিয়ে তৈরি গ্রিস, ছড়ে যাওয়া চামড়া বেশ তাড়াতাড়ি সারিয়ে তোলে। চেষ্টা করে দেখতে পারো। ওর আঙুলের গাঁটের ক্ষতের দিকে ইঙ্গিত করে পরামর্শ দিল বারকিপ। কিংবা গরুর চর্বি। নিজের মতামত জানালো ফিল। শীতল দৃষ্টিতে তাকে দেখলো হেভেন। তোমাদের আর্মির লোকেরা যদি তাই ব্যবহার করে, তাহলে ভালুকের গ্রিজই পছন্দ আমার, তীক্ষ্ণ স্বরে বলল।
কয়েনগুলো পকেটে ভরে দরজার দিকে এগোলো। কাউকে উইশ করলো না কিংবা নডও করলো না। অদ্ভুত এবং বেতাল লোক, মৃদুস্বরে মন্তব্য করলো ফিল। অনেকক্ষণ ধরে হেভেনের পিঠের উপর লেগে থাকলো দৃষ্টি। কেউ কেউ আছে আর্মিকে একেবারেই সহ্য করতে পারে না, দার্শনিক সুরে জবাব দিল চার্লি। সবসময় যে তার পেছনে সুনির্দিষ্ট কারণ থাকে তা কিন্তু নয়। শেষ বিকেলের দিকে টম হোলিঙ্গারের হার্ডওয়্যার স্টোরের দোতলার সিঁড়ির সামনে এসে দাঁড়ালো সোল প্রিন্স। হালকা চালে তুষার পড়ছে। সিঁড়ির ধাপে পা রাখার আগে মাথা থেকে হ্যাট নামিয়ে কাপড়ে লেগে থাকা তুষার ঝাড়ল সে। দোতলায় উঠে সোনালি অক্ষরে শেপার্ড অ্যান্ড ব্রিস্টো অ্যাটর্নি অ্যাট ল লেখা ফলক লাগানো দরজার সামনে এসে থামল। মেহগনি কাঠের দরজা ঠেলে করিডোরে চলে এলো। তারপর বামে ঘুরে দূরের কামরার দিকে এগোলো। প্রথম কামরাটা সিনিয়র পার্টনার উইলিয়াম শেফার্ডের, কিন্তু তার সাথে কোনো কাজ নেই প্রিন্সের, অন্তত আজকে। করিডোরের একেবারে শেষে মার্ক ব্রিস্টোর অফিস। জানালা দিয়ে শহরের মূল রাস্তা আর ওপাশে বিগ হারমিট ক্রিক চোখে পড়ে। কামরার বেশিরভাগ জায়গা জুড়ে মানুষ সমান উঁচু কয়েকটা তাকে আইনের বইপত্র। এছাড়া আসবাবপত্র বলতে কেবল ডেস্ক আর 3টে চেয়ার। সবুট টেবিলে পা তুলে দিয়ে আয়েশ করে চেয়ারে বসেছিল মার্ক ব্রিস্টো। কোলের উপর ভারী একটা বইয়ে নজর। চেয়ারটা জানালার দিকে ঘুরিয়ে নিয়েছে যাতে শেষ বিকেলের আলোয় পড়ার কাজটা অনায়াসে সারতে পারে। সোল প্রিন্সকে দেখে উঠে দাঁড়ালো সে। চোখ কুঁচকে উঠল, বন্ধুত্বপূর্ণ চাহনি দেখা গেল। শার্টলেপ বনাম অ্যালেগনিদের কেসটা পড়ছিলাম। ডেস্কের উপর বই রেখে শুকনো কণ্ঠে বলল, খুশি হয়েছি তোমাকে দেখে। বিদঘুটে জঘন্য ওই কেস পড়া থেকে আপাতত মুক্তি দিয়েছ বলে ধন্যবাদ। বসো ছোল, কফি চলবে? ডেস্কের এপাশে এসে একটা চেয়ার এগিয়ে দিল সে। তারপর ছোট্ট স্টোভ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আগুন জ্বালিয়ে পানি চড়ালো কেতলিতে। ঘুরে দেখল টেবিলের উপর একতারা কাগজ রাখছে প্রিন্স। ওগুলো দেখে স্থির হয়ে গেল মার্ক। তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর প্রায় ছুটে গিয়ে দরজা বন্ধ করে ফিরে এলো ডেস্কের কাছে। কাগজগুলো স্পর্শ করলো না, দূর থেকে দেখছে কেবল। সুদর্শন মুখে সতর্কতা। সোল প্রিন্সের দিকে তাকালো সরাসরি। অভিযোগ ফুটে উঠল দৃষ্টিতে। উদ্বেগে ফ্যাকাশে দেখাচ্ছে ফর্সা মুখ। তুমি বলেছিলে আরও কিছুদিন জমিয়ে রাখবে ওগুলো। একসময় নীরবতা ভাঙল তরুণ আইনজীবী। দূর, আমি কি তাগাদা দিতে এসেছি নাকি? আমি চাই ওগুলো গুনে দেখো তুমি। তোমার কি কোনো ধারণা আছে সবগুলো মিলে শেষ পর্যন্ত কত দাঁড়ালো? সঠিক বলতে না পারলেও আন্দাজ করতে পারবো। গুনে দেখো। প্রবল অনিচ্ছার সাথে হাত বাড়ালো মার্ক, তবে গুনল দ্রুতই। গোনা শেষ হতে নীরবে কাগজগুলো ফিরিয়ে দিল প্রিন্সকে। চেয়ারে ছেড়ে দিল শরীর। নিজের সামর্থ্য পেরিয়ে গেছো তুমি, ছোট্ট মন্তব্য করলো সেলুন মালিক। হয়তো একসময় ভাগ্য বদলে যাবে আমার। হয়তো, তবে আমার টেবিলে নয়, সোজাসাপটা বলল প্রিন্স। ভাবলে সিন দেখাচ্ছে। যদি 1 বছর সময়ও দেয়া হয়, দেনা শোধ করতে পারবে? বিষণ্ণ দৃষ্টিতে ওকে দেখলো মার্ক। কথা বলার সময় তিক্ত হাসলো। আমার বিয়ের দিন পর্যন্ত 4 মাস সময় দিয়েছিলে তুমি সোল, কিন্তু এত কম সময় কি সম্ভব? 1 বছর হলেও পারবে না, যদি না একটু বাঁকা পথে চেষ্টা করো। অনেকক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। তারপর চোখ ফিরিয়ে নিল মার্ক। আমি এটা করতে পারবো না। তোমার কথাটা যদি প্রস্তাব হয়ে থাকে। প্রস্তাব দিইনি, বরং তুমি সেটা মনে করায় আমার বোধহয় লজ্জাবোধ করা উচিত। দুঃখিত সোল, দ্রুত বলে উঠল মার্ক। ফের জানালা দিয়ে বাইরে তুষার বৃষ্টির দিকে তাকালো। তারপর প্রায় বিড়বিড় করে বলল, সোল, জাদু আছে তোমার হাতে। বেশিরভাগ সময় অসুস্থ থাকো, তারপরও যেখানেই হাত দিচ্ছ ব্যর্থ হওনি। যে টাকা খাটাচ্ছ তা কয়েক গুণ হয়ে ফেরত আসছে। আমার জায়গায় যদি থাকতে কিভাবে টাকা কামাই করতে তুমি?
দ্রুত এবং প্রয়োজনের তুলনায় যথেষ্ট? সৎভাবে না অসৎভাবে? মার্ক ফিরে তাকালো ওর দিকে। তুমি জানো সোল, কিন্তু বলেছ দ্রুত এবং যথেষ্ট পরিমাণে। ঠিক আছে, গোল্লায় যাক। বলো এবার কিভাবে টাকা কামাই করতে। সরু পাজোড়া একটার উপর আরেকটা রাখলো সোল পেন্স। কাশি দেওয়ার সময় মুখের কাছে নিয়ে গেল ফ্যাকাশে ডান হাত। খনির ক্লেম নিয়ে কাজ করো তুমি, তাই না? সম্মোহনী সুরে বলল সে। নিজের ফি হিসেবে ক্লেমের একটা অংশ কিংবা পুরোটাই লিজ নিতে পারো তুমি। ঠিক বলেছি? নট করল মার্ক। সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভেতরে ভেতরে কৌতূহলে ফেটে যাচ্ছে, চোখে লোভ। তোমার জায়গায় যদি থাকতাম আমি, তাহলে বিরোধ চলছে এমন ক্লেমের দিকে মনোযোগ দিতাম। ইদানিং যেগুলোর মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে, হিসেবের মধ্যে ওগুলোকে ধরাই ভালো হবে। কোনো একটা পক্ষের সাথে পার্টনারশিপে যেতাম। একসময় আমার পকেটে চলে আসতো ক্লেমটা, এবং ধাতুর বিশুদ্ধতা পরীক্ষা করে করে এমন লোকদের সাথে যোগাযোগ রেখে চলতাম। কিন্তু এর মধ্যে ওরা আসছে কিভাবে? আগে বা পরে একজন পরীক্ষক আসবে এখানে, খনিতে পাওয়া আকরিক পরীক্ষা করে দেখবে। পরীক্ষকের সাথে যদি সদ্ভাব রাখা যায়, মালিকানার অংশীদারিত্বেও তাতে তাকে রাখা যেতে পারে। লোকটাকে কিনে নিতাম আমি, কিংবা যেভাবেই হোক তাকে খুশি রাখতাম, যাতে আমার নির্দিষ্ট ক্লেমটাকে অযোগ্য বলে ঘোষণা করে। ধরো একটা ক্লেমের আকরিক পরীক্ষা করে সে জানালো ওখানে সোনা বা মূল্যবান কোনো ধাতু নেই, খনিটা মূল্যহীন বলে বিবেচিত হবে। যাদের সাথে ক্লেম নিয়ে বিরোধ, অর্থাৎ বিরোধী পক্ষের আগ্রহ কমে যাবে এই রিপোর্টের কারণে। ক্লেমটাকে তারপরেও ধরে রাখবো আমি। বিপক্ষকে আইনের মাধ্যমে পরাজিত করা সম্ভব, কিংবা টাকা দিয়ে কিনে নিতাম। কিছুদিন পরই নতুন করে পরীক্ষা করাতাম, তারপর আসল দামে খনি বিক্রি করে দিলেই। কিন্তু পরীক্ষকরা সাধারণত সৎ লোক, লয়াররাও, বিড়বিড় করে বলল প্রিন্স। এখনও সোল প্রিন্সের দিকে তাকিয়ে আছে মার্ক। বার কয়েক মাথা নাড়ল। আহত একটা ভাব দেখা গেল মুখে। না সোল, নিজের বিবেক বিকিয়ে দিয়ে এটা করতে পারবো না আমি। একজন আইনজীবীর মর্যাদা রাখতে হবে আমাকে। তোমার দেনা সহ, যোগ করল প্রিন্স। উঠে দাঁড়ালো। কোটের বোতাম আটকে মাফলারটা ভালো করে গলায় পেঁচিয়ে নিল। ঠিক আছে কিড, রাতে বরং আমার সেলুনে না গিয়ে বাসায় থেকো, রুচি বদল হবে তোমার। তাই থাকতে হবে, তিক্ত স্বরে বলল মার্ক। বেরিয়ে গেল সোল প্রিন্স। পেছন পেছন দরজা পর্যন্ত গেল মার্ক। মনে মনে একাকিত্ব কামনা করছে খুব, অল্প কিছুক্ষণের জন্যে হলেও। দরজা আটকে জানালার কাছে এসে দাঁড়ালো। পকেটে দুই হাত ঢুকিয়ে বিষণ্ণ দৃষ্টিতে দেখতে থাকলো তুষার বৃষ্টি পেঁজা তুলার মতো হাওয়ায় ভেসে নেমে আসছে। সোল প্রিন্সের আগমনের উদ্দেশ্য কি? প্রিন্স ম্যারিয়নে ওকে জুয়া খেলতে নিষেধ করতে এসেছে শুধু? মনে হয় না, ভাবল মার্ক। তবে নিশ্চিত হতে পারল না, এবং তীক্ষ্ণ কাঁটার মতো মনে আটকে রইল প্রশ্নটা। প্রবল হতাশায় ছেয়ে গেল ওর মন। জানালার কাছ থেকে সরে এসে বাতি জ্বালালো, চেয়ারে বসলো। ল্যাম্পটার আলো পুরো ঘরকে আলোকিত করে না কখনো, কিন্তু ঠিকই ওর মনে আমোদে একটা ভাব এনে দেয় প্রতিদিন। কিন্তু আজ আর তা হলো না। চেয়ারে শরীর এলিয়ে দিয়ে তাকের বইগুলোর দিকে তাকালো। দেনার ব্যাপারটা যদি মেরির কাছ থেকে লুকিয়েও রাখতে পারে, কিন্তু $12,000 ঋণ নিয়ে কিভাবে বিয়ে করবে সে? পুরোটাই জুয়ার টেবিলে হারা, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ দিতে হবে। এখানে বিপজ্জনক এ খনি শহরে ওর প্র্যাকটিসে পুরো 1 বছরে ওই টাকা যে সঞ্চয় করতে পারবে, তেমন কোনো লক্ষণ নিজেও দেখতে পাচ্ছে না। প্রতিষ্ঠানটির জুনিয়র পার্টনার ও আয়ের কিছু অংশ ওর পকেটে আসে, এবং এমন কোনো সম্ভাবনাও নেই যে হঠাৎ করেই ভাগ্য বদলে যাবে। সোল প্রিন্সের প্রস্তাবটা মাথায় এলো ওর। নতুন করে ভাবতে শুরু করলো। জানে অনায়াসে কাজটা করতে পারে, কিন্তু এও জানে কাজটা ওর দ্বারা সম্ভব হবে না। খুবই ঝুঁকিপূর্ণ, হীন একটা কাজ। সম্মান আর কেরিয়ারে ঝুঁকি আছে। সত্য গোপন থাকে না কখনো। দেনার দায় শেষ পর্যন্ত হয়তো একজন জুয়ারি হিসেবে
এখানকার সমাজের নিন্দা অর্জন করবেও। কিন্তু প্রিন্সের প্রস্তাব মতো কাজ করলে ঘৃণ বিশ্বাসঘাতকের মর্যাদা পেতে হবে ওকে। প্রাচুর্য নিয়ে জন্মাতে পারেনি সে, কিংবা অর্জনও করতে পারেনি। বরাবরের মতো হতাশা আর দুঃখ বোধ হলো ওর। লক্ষবারের মতো বোধ হয়। ফিল স্টিলম্যানের কথা মনে পড়ল। কেউ জানে না, অথচ আজীবন এরকম হওয়ার স্বপ্নই দেখে এসেছে মার্ক। হাসি খুশি, কৌতুক ভরা চাহনি, টাকা পয়সার ব্যাপারে উদাসীন, দামি আকর্ষণীয় কাপড়, সুগন্ধি সিগার, সব কিছুই একটা লোকের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সকালে স্টিলম্যানের সাথে আলাপের বিষয় মনে পড়ল। ফাইট নিয়ে আলাপ করেছিল ওরা। কত সহজভাবে $1500 হেরেছে সোল প্রিন্স। সহসাই একটা সমাধানে পৌঁছে গেল মার্ক। প্রবল উত্তেজনায় অজান্তে চোখ বুজে ফেলল। গত রাতে ফাইটের সময় বাজি ধরে অনেক লোকই টাকা জিতেছে, এবং লফটাসের সাথে ওই লোকটার লড়াই যদি হয়, আবারও টাকার লেনদেন হবে। মিক ম্যারিয়নের বিরুদ্ধে অনায়াসে জিতেছে বলে আগামী লড়াইয়ে সেই ফেভারিট থাকবে। বাজির দরও ওর পক্ষে থাকবে। কিন্তু এমন একটা ব্যবস্থা যদি করা যায়, আর বেশি অনায়াসে করা যাবে কাজটা, বিক্ষিপ্ত মনে ভাবল মার্ক। সেলুনের একটা মেয়ের সাথে যার ঘনিষ্ঠতা থাকে, অনায়াসে নিজের পক্ষে আনা যাবে তাকে। আমি যদি লফটাসের উপর $3000 বাজি ধরি, 4-1 বাজির দরে 12,000 পাব। পুরো দেনা শোধ হয়ে যাবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মার্ক, রাজ্যের উত্তেজনা চোখে। ঠান্ডা মাথায় ভাবতে চেষ্টা করলেও পারছে না। ক্রমে উত্তেজনা বেড়ে যাচ্ছে। শেষে সন্তুষ্টির হাসি দেখা গেল ওর মুখে। ঘড়ি দেখল 5টার মতো বাজে। সন্তুষ্ট মনে বাতি নিভিয়ে দিল। দরজার পেছনে ঝুলিয়ে রাখা হ্যাট আর কোট নিতে এগোলো। লোকটিকে সামলাতে হবে খুব সাবধানে, ভাবল মার্ক। নিজের উপর আত্মবিশ্বাস আছে ওর। এ ধরনের লোককে কিভাবে সামলাতে হয় ভালো করেই জানে। রাস্তায় এসে তুষার সিক্ত সাইড ও ওক ধরে প্রিন্স ম্যারিয়নের দিকে এগোলো। হঠাৎ করেই মনে এলো লোকটিকে কোথায় খুঁজতে হবে, এমনকি তার নামও জানা নেই। কিন্তু এ নিয়ে খুব একটা ভাবল না। সেলুনে ঢুকে চার্লিকে একা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো ওকে। দুবারের চেষ্টায় তার কাছ থেকে তথ্য আদায় করা গেল। পাশের দরজা দিয়ে বেরিয়ে এলো মার্ক। এগুলো বিগ হারমিট ক্রিকের দিকে। তুষার বৃষ্টি বেড়ে গেছে। খেয়াল করলো মার্ক বিষ্ট। কোটের কলার তুলে দিয়ে দ্রুত এগোলো। গলি ধরে সরু একটা রাস্তায় চলে এলো। হারমিট ক্রিকের সমান্তরালে শহরের শেষ প্রান্তের দিকে এগিয়েছে রাস্তাটা। খানিক এগিয়ে বামে মোড় নিল। ফিনিক্স ইয়ার্ড ব্লকের মাঝখানে একপাশে লগের তৈরি বিল্ডিংটা ওদের অফিস। দরজা ঠেলে ভেতরে ঢুকলো মার্ক। গরম উষ্ণ পরিবেশ দোলা দিল ওকে। পেছনে দরজা বন্ধ করে বুটের তুষার ঝাড়ল। মেঝেতে ফেলে রাখা মালপত্র এড়িয়ে কাউন্টারের দিকে এগোলো। ক্লার্কের কাছে হেভেনের খোঁজ চাইল। লোকটা জানালো ইয়ার্ডে আছে সে। ধন্যবাদ জানিয়ে পাশের দরজা দিয়ে ইয়ার্ডে বেরিয়ে এলো মার্ক। বিশাল লোডিং প্ল্যাটফর্মের নিচে এসে দাঁড়ালো। প্ল্যাটফর্মের নিচে তেরপোল দিয়ে ঢেকে রাখা হয়েছে 3টে স্টেজ কোচ। পোল করালে একটা লণ্ঠন ঝুলিয়ে রেখে বড়সড় আঙিনার কোণে কাজ করছে 3জন লোক। এদের একজন স্টেজ ড্রাইভার জিম গোডার্ডকে চিনতে পারল মার্ক। আরেকজন জন হেভেন, নতুন ম্যানেজার। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখার সময় ভাবল মার্ক, এবং এ লোকটি সব কিছু বদলে দিতে সক্ষম। সাধারণ কেউ নয়। প্রথম দৃষ্টিতে এ ভাবনাটাই এলো মার্কের মনে। প্ল্যাটফর্ম থেকে আঙিনার ভেজা মাটিতে নেমে এলো সে। এগুলো ওদের দিকে। কথা বন্ধ করে ওর দিকে ফিরে তাকালো হেভেন আর গোডার্ড। ফের বাফেলো কোট পরার মতো আবহাওয়া চলে এলো মনে হয়। হালকা সুরে দীর্ঘদেহী ড্রাইভারের উদ্দেশ্যে বলল মার্ক, কেমন আছো জিম? মৃদু হাসলো গোডার্ড। এ জন হেভেন, আমাদের নতুন ম্যানেজার। হেভেনকে দেখিয়ে বলল। শুনেছি খোশ মেজাজে, বলল মার্ক। তোমার সাথে হাত মেলাতে পারলে খুশি হব, কিন্তু তা করা বোধহয় উচিত হবে না।
দুহাত তুলে ব্যান্ডেজ বাঁধা হাত দেখলো হেমেন। ক্ষীণ হাসলো। তাহলে বরং অন্য কোনো সময়ের জন্যে থাকুক। আর ও অ্যাক্সেল ড্যানিয়েলস। মিস্টার বিষ্ট পাশের তরুণীর দিকে নট করে জানালো গোডার্ড। তরুণ না বলে বালকই বলা উচিত, ভাবলো মার্ক। খুব বেশি হলে 15 হবে ওর বয়স। বড়সড় চোখ ছেলেটার, কিন্তু নির্বিকার মুখ। নিজের সাইজের চেয়ে অনেক বড় কারো পোশাক পরেছে। ক্ষীণ হেসে হাত বাড়িয়ে দিল সে। হ্যালো অ্যালেক্স। হাতটা ধরে ছেড়ে দিল মার্ক, আর চোখে তাকালো হেভেনের দিকে। স্টেজের পাদানিতে একটা পা তুলে একইভাবে দাঁড়িয়ে আছে এখনো। এক বিন্দু নড়েনি দীর্ঘ সুঠামদেহী লোকটি। গোডার্ডের দিকে ফিরল মার্ক। তোমার নতুন বসের সাথে কিছু ব্যবসায়িক আলাপ আছে আমার জিম। কিন্তু মনে রেখো ম্যারিয়নকে কি করেছিল, হালকা সুরে বলল জিম গোডার্ড। ছেলেটার কাঁধে হাত রেখে অফিসের দিকে এগোলো। ওভারকোটের পকেটে হাত বলল মার্ক। স্টেজের জোয়ালের উপর বসে পড়ল। লোকটিকে দেখার সময় ভাবল তার মধ্যে আদেও কোনো কৌতুক বা রসবোধ আছে কিনা, এবং সেটা বের করার সিদ্ধান্ত নিল। দেখতে পাচ্ছি পার্টনারকে পেটানোর পরও তোমাকে কাজে নিয়েছে সোলপিন্স। তাতে কি? স্টেজের কাজে গোলাগুলি হওয়ার সম্ভাবনা খুব বেশি, অন্তত এখানে, বলেনি প্রিন্স। নট করলো হেভেন। মিককে যেভাবে সামলালে, এটাও যদি সেভাবে সামলাতে পারো, তাহলে বলতে হয় ঠিকই করেছে প্রিন্স। এরকম ফাইট শিখলে কোথায়? আর্মি ব্যারাকে। পছন্দ করো? না, তবে মাঝে মাঝে জরুরি হয়ে দাঁড়ায়। কালকের ব্যাপারটা, একটা কাজ দরকার ছিল এবং পেয়েছি আমি। তাহলে টাকার জন্যে? সন্তুষ্ট চিত্রে ভাবল মার্ক। ভালো একটা ভিত্তি পাওয়া গেল। যুক্তিসঙ্গত কারণ, মৃদুস্বরে বলল। কিন্তু ওখানেই থাকবে কেন? হেভেনের মুখে ভ্রুকুটি দেখে যোগ করল। একটা কাজ মানেই তো টাকা, তাই না? এবং লড়াই করে অর্জন করেছ তুমি। তাহলে আরও টাকার জন্যে লড়াই করবে না কেন? যদি প্রচুর কয়েকগুণ আসে। খোলসা করো। হয়তো এরই মধ্যে বুঝে ফেলেছ। ফাইট দেখতে পছন্দ করে ক্যাম্পের লোকজন, সোলদাররাও, এবং লড়াই নিয়ে বাজি ধরতে চায় সবাই। সাউথ পাস সিটি এমন একজন লোক চায় যে ফোর্টের সেরা সৈনিককে হারাতে পারবে। আর আর্মি এমন একজনকে চায় যে শহর কিংবা পুরো সাউথ পাস সিটিতে সেরা হয়ে দাঁড়াবে। এতদিন মিক ম্যারিয়নই ছিল এখানকার রাজা। 2 বছর রাজত্ব করেছে সে। কেউ ওর সাথে টেক্কা দিতে পারেনি। কালকের ফাইটের কথাই ধরো। একটা অডিটোরিয়ামে $10 বিনিময়ে যদি লড়াই দেখার ব্যবস্থা থাকতো, কত টাকা আসতো ভেবে দেখেছ? না। ফোর্টে এক কামার আছে, হেনরি লফটাস ওর নাম। ও মনে করে ভালোই লড়তে পারে। ওকে চ্যালেঞ্জ করতে পারো তুমি, কিংবা ওর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো। এভাবে হয়তো কিছু টাকা রোজগার করতে পারবে। তাহলে একটা ফাইট সংগঠিত করতে চাও তুমি? মৃদু বিস্ময়ের সাথে জানতে চাইল হেভেন। না, এটা আমার লাইন নয়, নির্বিকার মুখে বলল মার্ক। যদিও ফাইট দেখতে পছন্দ করি আমি। লড়াই দেখতে আসা লোকজনের চাঁদার ভাগ পাবে তুমি। ওই টাকা দিয়ে হয়তো এরকম একটা স্টেজ লাইনও গড়ে তুলতে পারবে, কিংবা। তীক্ষ্ণ দৃষ্টিতে হেভেনের মধ্যে আগ্রহ খুঁজল মার্ক। এর 5 গুণও ইচ্ছে করলে কামাই করতে পারবে। সত্যি? কিভাবে? নিচু স্বরে জানতে চাইল হেভেন। খানিকটা নিষ্পৃহ ভাব দেখালো মার্ক। ধরো লফটাসের সাথে লড়ার সিদ্ধান্ত নিলে তুমি, এবং শেষে ওকে জিততে দিলে। থেমে হেভেনের মুখে স্থির হলো ওর দৃষ্টি। মনে করো লফটাসের পক্ষে বাজি ধরার জন্যে আমার কাছে $1000 দিলে, তারপর ফাইটে হারলে। 4-1 যদি তোমার পক্ষে বাজির দর হয়, $4000 জিততে পারবে। এভাবে বারবার চালিয়ে গেলে প্রচুর টাকা। তার মানে আমাকে ফাইট ছেড়ে দিতে বলছো তুমি? ভেতরে ভেতরে সংকুচিত হয়ে পড়ল মার্ক। ভয় হলো হয়তো সফল হতে পারবে না। চেষ্টাকৃত হাসি ধরে রাখলো শাক করার সময়। বাদ দাও, তুমি কেবল তোমারই ক্ষমতা আছে কোনো ফাইটে জিতবে কি হারবে তা ঠিক করার। অস্বীকার করতে পারবে? না,
তাহলে তুমি যদি ঠিক করো নির্দিষ্ট একটা ফাইটে হারার বিনিময়ে কিছু টাকা কামাই করবে, সেটা একান্তই তোমার ব্যাপার, তাই না? উঠে দাঁড়ালো মার্ক। অনুভব করলো প্রয়োজনের চেয়ে বেশি বলে ফেলেছে। সকালে লেফটেন্যান্ট স্টিলম্যান বলছিল তোমার আর লফটাসের ফাইট দেখার ইচ্ছে ওর। ফের শ্রাগ করলো। হেভেনের ভুকুটিকে গ্রাহ্য করলো না। সব কিছু একেবারে তৈরি হয়ে আছে। হাতগুলোকে সেরে ওঠার জন্যে কিছু সময় দাও। আর এ ফাঁকে ভেবে দেখো নিজের ভাগ্য বদলে নেয়ার ইচ্ছে তোমার হয় কিনা। ক্ষতগুলো সারতে সময় লাগবে। উদাসীনভাবে হাত নেড়ে বিদায় জানালো মার্ক। তুষার মারিয়ে এগোলো ফিরতি পথে। নিজের অস্বস্তি আর লজ্জা ঢেকে রেখেছে কোনো রকমে। মার্ক বিষ্টকে দেখে যেতে দেখলো হেভেন। পকেট হাতড়ে পাইপ বের করলো। পাইপ ধরিয়ে শূন্য দিয়াশালাইয়ের বাক্স ছুঁড়ে ফেললো অধৈর্য ভঙ্গিতে। কিছুটা বিস্ময় আর রাগ নিয়ে ফের গেটের দিকে তাকালো। বিষ্টকে দেখা গেল না। অনেক আগে চলে গেছে সে। অনুভূতিটা ওর জন্যে একাধারে অস্বস্তিকর এবং অপমানজনক। এই প্রথম ওকে কিনতে চেয়েছে কোনো লোক। ব্যাপারটা পছন্দ করতে পারছে না জন হেভেন। বাতিটা তুলে নিয়ে অফিসের দিকে এগোলো। আবিষ্কার করলো বৃষ্টর বদলে বরং মেরি জনসনকে নিয়ে ভাবছে। বৃষ্টর সাথে ওর সাক্ষাৎ সংক্ষিপ্ত হলেও লোকটার ধাত বুঝতে এটুকুই যথেষ্ট। জানে লবটাসের সাথে লড়াইয়ে যদি ইচ্ছে করেই হারে কিছু টাকা কামাই করার সুযোগ পাবে মার্ক বিষ্ট। মেরি জনসন এমন মেয়ে নয় যে ওই টাকা ওর সম্মানে খরচ হবে। মেয়েটির জন্যে করুণা হলো ওর। এজন্যে যে ক্যাপ্টেনের মেয়ের ভবিষ্যৎ কিছুটা আঁচ করতে পারছে। হার্নেস রুমে এসে দেয়ালের আংটার সাথে বাতিটা ঝুলিয়ে রাখলো হেভেন। সিলিং থেকে ঝুলিয়ে রাখা হার্নেসের ফাঁক দিয়ে দেখলো কোণের স্টোভের কাছে আগুনে হাত গরম করছে গোডার্ড আর অ্যালেক্স। অফিসের দিকে এগোলো। দরজার সামনে এসে ফিরল গোডার্ডের দিকে। সাফারের পর ব্যস্ত থাকবে নাকি জিম? ফিরে এসে বাকি কাজ সেরে ফেলতে হবে। উত্তরের বদলে বালকটির দিকে তাকালো গোডার্ড। আরেকটা রাত তোমাকে একাই দাবা খেলতে হবে অ্যালেক্স। খারাপ লাগবে? ও তো আমারও বস জিম। ওর কাজে যাবে যখন, সহাস্যে বলল ছেলেটি। শেষ করল না। একটু পর রাস্তায় বেরিয়ে এলো হেমেন। গোডার সম্পর্কে ঠিকই বলেছে সোল প্রিন্স, ভাবল ও। এক কথায় ভালো মানুষ, বন্ধু বৎসল এবং আন্তরিক। অ্যালেক্সের মতো একটা ছেলের ভক্তি আর শ্রদ্ধা অর্জন করা সাধারণ কোনো লোকের পক্ষে সহজ কাজ নয়। কিন্তু তারপরও কোনো ঝুঁকি নেওয়ার ইচ্ছে নেই ওর। সেজন্যই গোডার্ডকে আজ রাতের বুলিয়ন শিপমেন্টের কথা জানায়নি। সাফারের পর জানাবে বলে ঠিক করেছে। কারণ ওই সময় থেকে সারাক্ষণই লোকটার উপর নজর রাখতে পারবে ও। মূল রাস্তার কাছাকাছি আসতে মনে মনে রীতিমতো একটা ধাক্কা খেলো হেভেন। প্রিন্স ম্যারিয়ন পেরিয়ে আসতে একদল মাইনারকে চোখে পড়ল। শুভেচ্ছা জানাচ্ছে ও ওকে। ঠিক পেছনেই অনুসরণ করছে এক ভবঘুরে। কাজটা আবার করো চ্যাম্প, স্ব উৎসাহে বলল লোকটা। ওকে চিনতে পেরে পথ থেকে সরে গিয়ে জায়গা দিল সামনে ভিড় করা লোকজন। হাসছে অথবা শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম রেস্তোরাঁ পেয়ে ঢুকে পড়ল। বিরক্তি বোধ করছে, কিছুটা অস্বস্তিও। এখানেও ক্ষুধার্ত মাইনারদের ভিড়। মিনিট খানেকের মধ্যে সবার মনোযোগ কেড়ে নিল হেভেন। উঠে দাঁড়িয়ে নিজের জায়গায় ওকে বসতে অনুরোধ করলো একজন। জানালো তার খাওয়ার পাট চুকে গেছে। বসলো হেভেন। খাবার আসতে দ্রুত গিলতে শুরু করলো। মুখে খাবার পুড়ে দেওয়ার ফাঁকে মাইনারদের প্রশ্নের উত্তর যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করলো। তারপর খাওয়া শেষ হতে এক মুহূর্তও দেরি করলো না। হোটেলে নিজের কামরায় চলে এলো। দরজা আটকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরেকবার বেরোতে হবে, তিক্ত মনে ভাবল ও। কাজটা না করলেই নয়। ইয়ার্ডে গেলে পরে হয়তো সুযোগ হবে না আর। কিছুক্ষণ অপেক্ষা করলো ও, যাতে উৎসাহে ভাটা পড়ে গেলে করিডোরের লোকগুলো বিদায় নেয়। তারপর নিচে হলরুমে চলে এলো। পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো হোটেল থেকে। কয়েকটা গলিতে ঘুরে বেড়ালো উদ্দেশ্যহীনভাবে। শেষে মিনিট 30 পর গন্তব্যে পৌঁছে মিসেস ক্যাসলনের দরজায় নক করলো। ড্রেসের উপর একটা অ্যাপ্রন পরে আছে জেনিফার ক্যাসলন। রান্নাঘর থেকে দরজা খুলতে এসেছে। হেভেন আশঙ্কা করলেও হয়তো মহিলার সাফারে বাদ সেধেছে ও। ভেতরে এসো জন,
রান্নাঘরে ছিলাম আমরা। আমরা ভাবছে হেবেন, কে আছে মহিলার সাথে? আমি না হয় অপেক্ষা করি। দ্বিধান্বিত শোনালো ওর কণ্ঠ। কৌতুক দেখা গেল মহিলার চোখে, হাসলো। ইচ্ছে হলে অবশ্য বাইরেই অপেক্ষা করতে পারো, তবে চিন্তার কিছু নেই, মেরি আছে আমার সাথে বলে লিভিং রুম ধরে এগোলো মিসেস ক্যাসলন। অনুসরণ করলো হেবেন। ভেতরে ঢুকে দেখলো সাফারে নয় বরং ধোয়ার কাজে বাদ সেধেছে ও। সিঙ্কে জমিয়ে রাখা বাসনকোসনের উপর এক গামলা পানি ঢালছে মেরিডিথ জনসন। ফিরে তাকালো মেয়েটি, চোখে বিস্ময় দেখা গেল না, যেন জানতো এখানে আসবেও। সপ্রতিভ কণ্ঠে শুভেচ্ছা জানালো ওকে। স্টোভের উপর চায়ের কেতলি বসিয়ে দিল। জেনিফার ক্যাসলনের দেখানো একটা চেয়ারে বসলো হেবেন, সামনের টেবিলে হ্যাট রাখলো। স্টোভের কাছ থেকে এগিয়ে এলো মেরি। ক্ষীণ দ্বিধা দেখা গেল চোখে। তারপর সামনে এসে আলতোভাবে স্পর্শ করলো হেভেনের ব্যান্ডেজ। চোখ তুলে ওকে দেখলো হেভেন, এবং মেয়েটির চোখে বরাবরের মতো কৌতুক দেখতে পেল। দেখতে পাচ্ছি গরুর চেয়ে ভালুকের চর্বির গ্রিজই তোমার পছন্দ, মৃদুস্বরে মন্তব্য করলো মেয়েটা। উত্তরে হাসলো হেভেন, যদিও হাসিটা পুরোপুরি আন্তরিক হলো না। অজানা একটা অস্বস্তি ঘিরে রেখেছে ওকে। ওর সাথে মেরিও হাসলো। তারপর ফিরে গেল স্টোভের কাছে। ধূসর মোটা কাপড়ের একটা ড্রেস পরায় হেঁটে যাওয়ার সময় খসখস শব্দ হলো। পরনে কোট না থাকায় মেয়েটিকে এবার ভালো করে দেখতে পাচ্ছে হেভেন। ক্ষীণদেহী, অসম্ভব আকর্ষণীয়, প্রায় মধুরঙা মসৃণ ত্বক। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার মেয়েটির উজ্জ্বল উপস্থিতি। অজানা অস্থিরতার কারণটা খুঁজে পেল হঠাৎ করেই। মার্ক বিষ্টর সাথে এ মেয়েটি বড়ই বেমানান, অন্তত ওর ধারণা তাই, এবং বিস্ময়ের সাথে অনুভব করলো আইনজীবীকে ঈর্ষা করছে। ফিল বলছিল তুমি নাকি খুব বেপরোয়া। স্টোভের দিক থেকে না ফিরেই বলল মেরি জনসন। হয়তো ওর সিগার প্রত্যাখ্যান করেছি বলেই এমন ধারণা করেছে। কাঁধের উপর দিয়ে উৎসুক চোখে তাকালো জেনিফার ক্যাসলন। ওকে দেখে মনে হয় না মার খেয়েছে, তাই না মেরি? একেবারে কমও খায়নি, সহাস্যে স্বীকার করলো হেভেন। মেক ম্যারিয়নের সাথে মারামারি করলে কেন, জানতে চাইল মেরি। প্রশ্নটার ধরন চমকে দিল ওকে। মেক ম্যারিয়নের নাম উচ্চারণ করেছে মেয়েটি, তার মানে নিশ্চিত খবর শুনেছে। খবরটি মহিলা মহলে আসা কিছুটা হলেও অস্বাভাবিক, কারণ এ ধরনের খনি শহরে সেলুনের ব্যাপারগুলোতে পুরুষরা যতটা আগ্রহ দেখায়, তাদের ঘরের মহিলারা ঠিক তার উল্টো। সেলুনের মেয়েদের জুয়া কিংবা মাত্রা অতিরিক্ত মদ্যপানের ব্যাপারে যে কোনো ভদ্রমহিলাই আলাপ করতে ঘৃণা বোধ করে। একটা কাজ খোঁজার জন্যে ওটাই আমার কাছে ভালো মনে হলো, সে রাগ করে বলল হেভেন। আমি তা বোঝাতে চাইনি, মানে মারামারিটা মারামারির কারণটা জানতে চেয়েছিলাম। কেন এবং কিভাবে শুরু হলো? লড়াইটা শুরু করা সত্যিই কঠিন ছিল, শুকনো কণ্ঠে বলল হেভেন। কিভাবে? কিছু ওয়াইন ওর দাড়িতে ছুঁড়ে দিলাম আমি, তাতেই বোধ হয় শুরু হলো। ওয়াইন? এই ক্যাম্পে দেখছি চমৎকার সব লোকের সমাবেশ। এবার সরাসরি মেয়েটির চোখে তাকালো হেভেন। টের পেল ওকে চ্যালেঞ্জ করছে মেরি জনসন, এবং একটা কারণ খোঁজার চেষ্টা করছে। সহসা অনুভব করতে পারলো ঠিক কী জানতে চাইছে মেরি, এবং সেটা বিস্মিত করলো ওকে। আমার সাথে যে মেয়েটি ছিল, ওর ইচ্ছে ছিল তাই করি আমি, মিস জনসন। তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দিল ও। মেয়েটি কেমন জানতে চাও? তোমার মতো এত ঘন নয়, ওর চুলের রং এত। ওর সম্পর্কে জানার কোনো ইচ্ছে আমার নেই, দ্রুত ওকে বাধা দিল মেরি। কিন্তু আবার দেখা গেল ফর্সা গালে। তাহলে অন্য মেয়েটির কথা শোনো, একই ভঙ্গিতে বলে গেল হেভেন। লাল একটা ড্রেস পরেছিল মেয়েটা। ও প্লিজ, অনুনয় ঝরে পড়ল মেয়েটির কণ্ঠে। হেসে উঠল জেনি ক্যাসলন, এবং মেরি জনসনের গাল আরক্ত হতে দেখে হাসিটা ক্ষীণতায় ছাড়িয়ে গেল। লাজুকভাবে হাসলো মেরি, ফিরে তাকালো হেভেনের দিকে। আসল কারণটা জানার কৌতূহল হচ্ছিল আমার। ফিলকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওর ভদ্রতাবোধ এত বেশি গুজবটা সম্পর্কে মুখ খোলেনি, বরং সম্পূর্ণ অস্বীকার করেছে। আমি ওকে বলেছিলাম তোমার কাছ থেকে কারণটা বের করতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে তুমিই বরং আমার অস্বস্তির ব্যাপারগুলো বের করে ফেলছো। সামনে এগিয়ে এলো মেয়েটি, আরক্ত গাল স্বাভাবিক হয়নি এখনো, লাজুক হাসি লেগে আছে মুখে।
এবং চোখে ক্ষমা প্রার্থনার দৃষ্টি। জেনের সাথে কথা বলতে এসেছো তুমি। শুভরাত্রি। উঠে দাঁড়িয়ে শুভরাত্রি জানালো হেমেন। এগোতে গিয়েও থেমে ফিরে তাকালো মেরি। ক্ষণিকের জন্য দ্বিধা দেখা গেল ওর মধ্যে। আশা করি কাজটা দ্রুত শেষ করতে পারবে তুমি, জন। গভীর দৃষ্টি দেখা গেল চোখে। যাকগে, আমার মনে হয় তোমার সাথে সময়টা ভালোই কেটেছে। ধন্যবাদ।